এটা আমাদের তৃতীয় লেকচার, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটির উপর, যে আমরা টিজিটি, পিজিটি, এনবিএস, কেভিএস, এসএলএসটি, ডব্লিউবিসি, এসএসসি, এমএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশন, স্কুল মাদ্রাসা সার্ভিস কমিশন, ডব্লিউবিজেইই, নিট, জিএনএম, এএনএম, জেনফাস এক্সেট্রা, যে আমরা লেভেলের কোশ্চেনগুলো আলোচনা করছি, তার মধ্যে এটা কি এই টপিকের উপর 3 নাম্বার লেকচার। ইতিমধ্যে আমরা 1 থেকে 30 নাম্বার কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 31 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করব। দেখা যাক কতটা কোশ্চেন আমরা আলোচনা করতে পারছি। তার মধ্যে তোমার হচ্ছে গিয়ে এই 30 পর্যন্ত গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 31 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করব। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটাকে আমি একটু তোমাদের সামনে জুম করে তুলে ধরছি, কি আছে সেটা আমরা দেখব। দেখো, এখানে প্রথমে একটা চিত্র দেওয়া আছে। খুব সিম্পল বিষয়, এখানে কোনো চাপ নেওয়ার কারণ নেই, তাড়াহুড়ার দরকার নেই। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বিষয়গুলোকে দেখব। এটা একটা চিত্র দেওয়া আছে। তাহলে এই চিত্রের যে প্রদত্ত চিত্রে অ্যামিটারের পাঠ বা রিডিং 2 অ্যাম্পিয়ার, রিডিং 2 অ্যাম্পিয়ার বলতে 0 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত। তাহলে ভোল্টামিটারের পাঠ 0 থেকে 20 ভোল্ট যদি হয়, তাহলে রোধের মান কোনটি হবে? 10 ওহম, 10-এর থেকে বেশি, 10-এর থেকে কম, উপরে কোনোটি না, এক্সেট্রা। দেখো, আমরা খুব সিম্পলভাবে মানে ক্যালকুলেশনগুলো করবো, একদম খুব সিম্পলভাবে। এটা একটা চিত্র দিয়েছি। এখানে কারেন্টের রিডিং কত না, কারেন্টের রিডিং আমি তর্কের খাতিরে ম্যাক্সিমাম ধরে নিলাম 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবং তার সাথে সাথে এখানে তোমার ভোল্টামিটারের রোধ কত, ভোল্টামিটারের ভোল্টেজ আছে তোমার 20 ভোল্ট। তাহলে এবার প্রশ্ন, আমরা কি জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর, আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। খুব সিম্পলভাবে আমরা এখানে যে বলবো রোধের মান কত হবে, এখানে আর এর মান। কেন স্যার এই সূত্রটা আপনি কেন অ্যাপ্লাই করলেন? কারণ এই দিকে যে কারেন্টটা অ্যামিটারে যেটা দেখা যাবে সেই কারেন্টটা আর এর মধ্য দিয়েই যাবে। জাস্ট আর এর এক ক্রসে আমরা প্যারালালি একটা ভোল্টামিটার নিয়েছি, ভোল্টামিটারের মধ্যে কোনো কারেন্ট যায় না। ভোল্টামিটার জাস্ট এই আর এর মধ্য দিয়ে কারেন্টটা যাওয়ার সময় এর দুই প্রান্তে যে ভোল্টেজটা ড্রপ হয় সেটা এখানে রেকর্ড হয়। তো এখানে সার্কিটটা ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্ট জাস্ট কারেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারি। সো 20/2 দ্যাট মিনস 10 ওহম। খুব ভালো প্রশ্ন। তার মানে কি 10 ওহম অ্যান্সার হওয়ার কথা? না, 10 ওহম অ্যান্সার হবে না। এমনি যদি বলতো যে মান কত, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কত। কিন্তু এখানে রিডিং বলেছে 2 অ্যাম্পিয়ার। আমি তোমাকে তর্কের খাতিরে বললাম যদি কারেন্টটা 2 অ্যাম্পিয়ারের থেকে কম হয়, লেস দ্যান 2 অ্যাম্পিয়ার, তাহলে রেজিস্ট্যান্সটা কিন্তু তোমার 10 ওহমের থেকে বেশি হবে। কেননা কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্স ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে যে ভোল্টামিটারটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা রেকর্ড হবে, সেই রেকর্ডটা হচ্ছে গিয়ে 20 ভোল্ট আছে। কিন্তু এখানে কারেন্টে যদি আমরা 0 ভোল্ট ও অ্যাম্পিয়ার থেকে আসে 2 অ্যাম্পিয়ার দিকে যাই, তাহলে রেজিস্ট্যান্সটা কিন্তু ম্যাক্সিমাম থেকে কমতে কমতে 10 ওহমের দিকে আসবে। সো এখানে অ্যান্সারটা কি হবে? আর এর মান কিন্তু 10-এর থেকে বেশি হবে, ঠিক আছে। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এর মান 10 ওহমের থেকে বেশি হবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেনটা একটু এখানে ল্যাঙ্গুয়েজ মিস্টেক রয়েছে, কোনো সমস্যা নেই। একটি পোটেনশিওমিটারের তারের, দেখো এখানে মান দেওয়া আছে 40 × 10⁻8 ওহম ইন্টু মিটার, মানে এটা কি রোধাঙ্ক। একটি পোটেনশিওমিটার তারের রোধাঙ্ক এত ওহম মিটার, তারের এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত দেওয়া রয়েছে, তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি এত অ্যাম্পিয়ার হয়, তাহলে বিভবের নতিমাত্রা কত বা পটেনশিয়াল গ্রাডিয়েন্ট কত? কিচ্ছু নেই, এখানে সিম্পল বিষয়। আমরা জাস্ট বিষয়টা দেখার চেষ্টা করছি। দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, এখানে তারের রোধাঙ্ক দেওয়া আছে। রো ইজ ইকুয়ালস টু 40 × 10⁻⁻8 ওহম ইন্টু মিটার। খুব ভালো প্রশ্ন। এবং ক্রস সেকশনাল এরিয়া দিয়েছে তার কত না 8 × 10⁻6 মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে, তারের মধ্যে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন দেওয়া আছে কত, 0.2 অ্যাম্পিয়ার। এবার প্রশ্ন হচ্ছে তোমার পটেনশিয়াল গ্রাডিয়েন্ট কত। দেখো আমরা খুব ভালো করে জানি যে এল দৈর্ঘ্যের যদি কোনো একটা পটেনশিওমিটার তারের অ্যাক্রসে ভোল্টেজ সৃষ্টি হয় পি, তাহলে একক দৈর্ঘ্যে পটেনশিয়াল সৃষ্টি হবে কত, ভি বাই এল। এটার নাম কি, পটেনশিয়াল গ্রাডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা। সো আমাদের কাছে ভি বাই এল চেয়েছে, ভি বাই এল, ভি ইকুয়ালস টু কত, আই আর।
বাই এল। আবার আমরা কি জানি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে আই বাই এল থাকলো, আর এর জায়গায় কি রো এল বাই যদি আমরা এ বসাই তাহলে এখানে এল এল কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি আই রো বাই এ। ভালো করে দেখো এখানে আই এবং রো এবং এর মান দেওয়া আছে, তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দেই কি হবে এখানে, এখানে আই এর মান কত 0.2, রো এর মান কত, রো এর মান হচ্ছে তোমার 40 ইন্টু 10⁻⁻8, এর মান কত 8 10⁻⁻6। তাহলে এবার প্রশ্ন আমরা যদি এই মানগুলো ক্যালকুলেট করি তাহলে কি হবে এখানে বলতো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। উপরে যেটা আসলো 4 দশমিক 8, কারণ পয়েন্টের জন্য 10 চলে গেল, 10⁻⁸, আর নিচে কত 8 10⁻⁻, তোমার হচ্ছে কত 6। তাহলে এটা কেটে গেলে কত হবে না 10⁻², 10⁻² মানে 0.01, 0.01 হওয়ার কথা, তাই না? এখানে কি অপশনগুলো রয়েছে 0.01 আছে কি, হ্যাঁ 10⁻² মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10⁻² ভোল্ট পার মিটার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে দরকার দেখে নাও কি আছে, দেখো এখানে 10⁻² ভোল্ট পার মিটার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখা যাক। দেখো এখানে খুব সিম্পলভাবে একটা প্রশ্ন করেছে, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল 120 নিউটন, এদের মধ্যকার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে মানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে। একদম খুব সিম্পল বিষয়, কুলম্বের সূত্র একদম জাস্ট সিম্পলভাবে বসাতে হবে। দেখো দুটো আধান রয়েছে, এটা একটা আধান Q1, এটা একটা আধান Q2, এর দূরত্ব ধরো তোমার আর, তাহলে তখন ক্রিয়াশীল বল কত, F is equals to ধরো না F1 equals to, এটা R1, F1 equals to 1/4πε0, তুমি এসআইতে বলতে পারো Q1 Q2 বাই R²। মাথায় রাখবে এই মানটা কিন্তু 120 নিউটন বলা আছে, কারণ দেখে না বলা আছে যে দুটি নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল 120 নিউটন, এদের মধ্যবর্তী দূরত্বকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্রিয়াশীল বল কী হবে। এবার এটাকে আমরা সেকেন্ড অপশন অথবা দিয়ে বলতে পারি যে এই পজিশনে আছে, সেই কিউ আধান আছে, Q2 আধান আছে, এখানে R2 ইজ ইকুয়ালস টু 2R1। তাহলে এখনকার ক্রিয়াশীল বল যদি আমরা বলি F2 বলি, তাহলে F2 ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই R2², দ্যাট মিনস 4R1²। তাহলে ভালো করে ভাবো এখানে 4টাকে বাদ দিয়ে বাকিটা কিন্তু F1, তাহলে F1/4, F1 এর মান কত 120/4, তার মানে 30 নিউটন। সো তাহলে সেই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে 30 নিউটন, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা দেখে নিতে পারো, সমস্যা নেই। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি বিন্দু আধানের 4 মিটার দূরত্বে স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 200 নিউটন পার কুলম। খুব সিম্পল ভাবে একটা বিন্দু আধান থেকে 4 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দেওয়া আছে, যদি দূরত্ব 2 মিটার কমানো হয় তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। খুব সিম্পল ভাবে আমরা এখানে অ্যান্সার না করে বলতে পারি, দেখো এখানে 2 4 8 মানে 800 নিউটন পার কুলম হবে। এবার প্রশ্ন স্যার কি করে, ধরে নাও তোমাকে প্রশ্ন করা হলো এখানে একটা আধান আছে, ঠিক আছে, বিন্দু আধান, সেই বিন্দু আধান থেকে আমরা এখানে কোনো একটা পয়েন্ট নিলাম এক্স, যেখানে দূরত্ব ধরো আর, তাহলে এই দূরত্ব অবশ্যই 4 মিটার যাই হোক না কেন, 4 মিটার হোক বা যাই হোক না কেন আর আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়ালস টু কত, ই ইজ ইকুয়ালস টু দেওয়া আছে কত বলতো, এখানে দেওয়া আছে 200 নিউটন পার কুলম, 200 নিউটন পার কুলম, অথবা এটাকে আমরা লিখতে পারি এসআইতে 1/4πε0 Q/R²। এবার বলছি দূরত্বটাকে কি করলো, অর্ধেক করা হলো, কমিয়ে অর্ধেক করা হলো, 2 মিটার যদি কমানো হয়, 4 মিটার ছিল আগে, এখন 2 মিটার করানো হলো, তাহলে এখনকার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই প্রাইম হয় তাহলে ই প্রাইম ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q বাই আগের থেকে যা হবে এখন
অর্ধেক হবে, তার স্কোয়ার। তার মানে দেখো এখানে একটা 4 গুণ আসবে তার সঙ্গে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই মানটা কি 120, না সরি 200। সো 4 ইন্টু 200 মানে কত? 800 নিউটন পার কুলম। 800 নিউটন পার কুলম, এটা তোমার অ্যান্সার। প্রশ্ন এখানে অ্যান্সার কি আছে? অ্যান্সার দেখো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 800 নিউটন পার কুলম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখা যাক। পরবর্তী কোশ্চেন একদম খুবই ইজি, কারণ এটা প্রশ্ন যদি তোমরা না পারো তো তোমাদের এই মানে এক্সামে পাস করতে হবে না, কোনো এক্সামে পাস করতে হবে না। দেখো এখানে বলেছে মিউ নট এপসিলন নট টু দি পাওয়ার মাইনাস হাফ এর মান কত? দেখো তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে একটা চ্যাপ্টার ছিল, যেখানে আমরা জানি স্পিড অফ লাইটের ইকুয়েশন কত। স্পিড অফ লাইটের ইকুয়েশন হচ্ছে তোমার ই সি ইকুয়ালস টু রুট ওভার অফ মিউ নট এপসিলন নট। এবার তোমাকে যদি প্রশ্ন করা বলো তো এটা কি আমি এইভাবে লিখতে পারি, মিউ নট এপসিলন নট টু দি পাওয়ার মাইনাস হাফ? ব্যাস, তাহলে এবার প্রশ্ন এর মাত্রা যা হবে নিশ্চয়ই সেটা কার মাত্রার সমান? স্পিড অফ লাইট, আলোর বেগ, বেগ তো বেগ। এবার প্রশ্ন হচ্ছে বেগের মাত্রা কি? এলটি মাইনাস ওয়ান। সো তুমি দেখো এখানে এলটি মাইনাস ওয়ান আছে কি নেই। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তুমি যদি আলাদা করে এপসিলনের মাত্রা জানো, মিউ এর মাত্রা জানো, তুমি যদি এখানে যদি বসিয়ে দাও, বসিয়ে গুণ করে রুট ওভার করে দাও, 1/, করো, তাহলে দেখবি আলটিমেটলি এটাই, আর কোনো জিরো টেনশন। সো অথবা তুমি এটাকে এক কাজ করতে পারো, সি ইকুয়ালস টু আমরা কি জানি ই বাই বি, ঠিক আছে, ই জিরো বাই বি জিরো। তুমি ই এর মাত্রা এবং বি এর মাত্রা যদি বসিয়ে দাও, তবু তুমি দেখবে বি এর মাত্রা ই সমান সমান এফ বাই কিউ, আর বি সমান সমান এফ বাই কিউ ভি যদি তুমি বসিয়ে দাও, তুমি যে তড়িৎ বল থেকে তুমি এটা বলতে পারো ই ইকুয়ালস টু কি এফ বাই কিউ, তড়িৎ বল এফ বাই কিউ, আর বি ইকুয়ালস টু কি এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি, কিউ ভি। দেখো এফ বাই কিউ কেটে যায়, উল্টে গেলে তোমার ভি হবে। ভি মানে তোমার হচ্ছে গিয়ে এটা তোমার হচ্ছে লোরেন্স ফোর্স থেকে আসবে, তোমার হচ্ছে চৌম্বক বল থেকে আসবে, এটা তোমার তড়িৎ বল থেকে আসবে। সো ভি মানে বেগ, বেগ মানে তোমার স্পিড অফ লাইট, সেক্ষেত্রে তুমি এলটি মাইনাস ওয়ানই পাবে। অথবা তোমার যদি এখান থেকে মনে নেওয়া হয়, তুমি মনে হচ্ছে যে এপসিলন নট মিউ মাত্রা আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো, নো প্রবলেম, জিরো টেনশন। সো এই কোশ্চেনটার আনসার হবে ডি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেনটা মানে খুবই সুন্দর কোশ্চেন, একদম লজিক্যাল কোশ্চেন, যে এটা লজিক জানা থাকবে তার সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল, গাউসীয় গলীয়, গলীয় তল আর কি, গাউসিয়ান স্পেরিক্যাল সারফেস, এখানে তল কথাটা আর থাকবে। আর ব্যাসার্ধের একটি গাউসীয় গলীয় তল এর মধ্যে কিউ আধান রাখা আছে। তলের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে নির্গত বল, তড়িৎ বলটাকার সংখ্যা কি হবে? উত্তর অপরিবর্তিত থাকবে, একই। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন হচ্ছে কি করেছে? দেখো গাউসের যে থিওরি রয়েছে সেটা কি, যে কোনো একটা বদ্ধতলের মধ্যে ধরে নাও, সেটা এবড়ো হতে পারে, সেটা গলীয় হতে পারে, কোনো প্রবলেম নেই। বদ্ধতলের অভ্যন্তরে কত উপাদান আছে? কি উপাদান আছে? তাহলে এইখানে তোমার ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স ইজ ইকুয়ালস টু গাউসীয় সূত্র অনুসারে এটা আমরা বলতে পারি ই ডট ডিএস বলতে পারি, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস। বাট আলটিমেটলি আমরা এটাকে জানি যে কিউ এনক্লোজড, এনক্লোজড চার্জের মোট মান কিউ নেট বাই এপসিলন নট। মানে এর মধ্যে কতটুকু চার্জকে আমরা এনক্লোজড করেছি, সেই এনক্লোজড চার্জের নেট বা মোট মান বাই তড়িৎ ভেদ্যতা এ বাই এই যে অনুপাত, এই অনুপাতটা কি তড়িৎ বলরেখার সংখ্যা। তো এইবার প্রশ্ন, একটা গোলক আমরা এটা করে গোলক রেখেছি, পরবর্তীতে এই গোলকটাকে আমরা দ্বিগুণ করেছি, আধান তো আগে যা ছিল এখন তাই আছে। তা আধান যেহেতু এটা তো কনস্ট্যান্ট পার্ট, তা আধান যেহেতু চেঞ্জ হয়নি, তার মানে কি তোমার তড়িৎ বলরেখা অপরিবর্তিত থাকবে। সো অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেনটা, এটা সাধারণত একদম সিম্পল বোর্ডের কোশ্চেন, এটা প্রশ্ন প্রত্যেকেরই পারা উচিত, মানে না পারার মতো কোশ্চেন এখানে নেই। কি বলেছে দেখো, যে চিত্র দেওয়া আছে একটা, প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ, এই একটা বিন্দু আছে। দেখো বলছে উপরে চিত্রে চারটি আধান প্লাস প্লাস মাইনাস মাইনাস চারটি আধানকে 2L বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারটি কোণে রাখা আছে। খুব সুন্দর। এবার প্লাস কিউ এর মধ্যবর্তী বিন্দু এ তে, মানে এখানে তড়িৎ বিভবের ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভবের মান কত? দেখো অ্যান্সার আমি বলে দিচ্ছি ডি হবে। এবার প্রশ্ন স্যার কীভাবে? এগুলো মানে এতবার আমরা প্র্যাকটিস করেছি, এতবার করেছি, মানে পড়াতে গিয়ে সেটা আমাদের আর বলার মতো নয়। সিম্পলভাবে আমি তোমাকে জাস্ট একটা বিষয় বলছি, আমি তোমাকে পিকচারটা এখানে এঁকে দেখাচ্ছি। তার মানে এটা একটা বর্গক্ষেত্র আছে,
ঠিক আছে? আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে গিয়ে তোমাকে এবার যদি প্রশ্ন করা হয় এই পয়েন্টে কি আছে প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ। প্রশ্ন এর দূরত্ব কত? 12, এর দূরত্ব 12, এর দূরত্ব 12, এইটুকু এল, এইটুকু এল, কারণ আমরা মিডিল পয়েন্ট হিসাব করব। তাহলে এবার প্রশ্ন এইটুকু দূরত্ব কত? এল। এইটুকু দূরত্ব এল। এবার আমার প্রশ্ন এইটুকু দূরত্ব কত, অথবা এইটুকু দূরত্ব কত? তাহলে এটা 12, এটা এল, তাহলে এটা অতিভুজ, তাহলে এটা তোমার হচ্ছে কি √5 ইন্টু এল। ভালো করে ভাবো, এই যে উপরে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা তোমার হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, এটা লম্ব ভূমি ভাবতে পারো, এটাকে অতিভুজ। অতিভুজ সমান কি হয়? আমরা বলতে পারি √2l² মানে 4l² প্লাস l² মানে তোমার হচ্ছে কি l²। সো √5l², দ্যাট মিনস √5 ইন্টু এল বেরিয়ে গেলে। প্রশ্ন তার মানে কি এই কর্ণটার বাহুর মান এবং এই কর্ণটার বাহুর মান সেম। তাহলে এইটা কত? এল, এটা তোমার হচ্ছে এল, এটা তোমার যে √5l, এটাও কি √5l। প্রশ্ন স্যার আপনি এগুলো কেন বের করছেন? দেখো, পোটেনশিয়াল কখনো আধানের ডিরেকশনে কোনো গল্প থাকে না, আধানের প্রকৃতি এবং দূরত্ব। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টে তড়িৎ বিভব যদি তোমার ভি বলি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 হবে। V1 বলতে কি? এখানে তোমার হচ্ছে গিয়ে এই পয়েন্ট ধরনের একটা 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু, এটা 3 নম্বর বিন্দু, এটা 4 নম্বর বিন্দু, 4 নম্বর বিন্দু। তাহলে 1 নম্বর বিন্দুর জন্য তোমার বিভব কত হবে? 1/4πε0 আমি সব জায়গা থেকে কমন নিলাম। তাহলে পড়ে থাকলো এটা কত না প্লাস Q/L। 2 নম্বরের জন্য কত থাকবে? প্লাস Q/L। 3 নম্বরের জন্য কত থাকবে? মাইনাস Q/√5 ইন্টু এল। আর 4 নম্বরের জন্য কত থাকবে? মাইনাস Q/√5l। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার মাইনাস কেন? তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, একটা কথা পরিষ্কার করে জেনে নাও, তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব ক্যালকুলেশনের সময়, এই অঙ্কটার ক্ষেত্রে না, তড়িৎ বিভব ক্যালকুলেশনের সময় কোথাও চিহ্ন অ্যাভয়েড করা যাবে না, চিহ্ন সহ ক্যালকুলেশন করতে হবে, মানে আধানের চিহ্ন সহ। যেমন মোট বিভব হিসাব করে আমরা এখানে স্কেলার রাশি। 2 নম্বর পয়েন্ট, তড়িৎ ক্ষেত্র হিসাবের সময় কোথাও আমরা আধানের চিহ্ন বসাবো না, কারণ তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, আধানের মান বসাবো, আধানের চিহ্ন নয়, কারণ চিহ্নটা অভিমুখ নির্দেশ করবে, কোন দিকে যাবে ক্ষেত্রটা সেটা নির্দেশ করবে। সো তুমি ভালো করে এখানে ক্যালকুলেশন করে দেখো কত আসবে। আমি যদি সব জায়গা থেকে কিউ কমন নিই, তাহলে কি পড়ে থাকলো 1/4πε0। কিউ কমন নেওয়ার আগে পড়ে দেখছি কত? 2Q/L মাইনাস 2Q/√5 ইন্টু এল। তাহলে আমি যদি এখান থেকে একটু কমন নিয়ে দেখি বিষয়টা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 1/4πε0, হ্যাঁ, ইন্টু 2Q/L ব্র্যাকেট 1 - 1/√5। ভালো করে দেখো, এই অপশনটা তোমাদের এখানে আছে। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 1/4πε0 2Q/L 1 - 5√L। সো অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা এটা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেনটা খুবই সিম্পল, এটা থিওরি কোশ্চেন, এটা কোনো কোশ্চেনই না বলতে গেলে, যারা থিওরি জানে সে তার কোনো ব্যাপারে না। একটি সমান্তরাল পাতধারকের দুটি প্লেটের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছে ই হয়, স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয় যদি প্লেট দ্বয়ের মধ্য প্লেটে যদি প্রত্যেক প্লেটের ক্ষেত্রফল এ হয়, তাহলে প্লেট দুটির মধ্যবর্তী দূরত্ব ডি হয়, ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত? খুব সিম্পল কোশ্চেন। এখান থেকে বোর্ড এক্সামে 3-4খানা প্রশ্ন হয়। নাম্বার 1 প্রশ্ন, সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। নাম্বার 2 প্রশ্ন, সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। শক্তি ঘনত্ব, নট শক্তি। আমাদের এখানে যে কোশ্চেন, সমান্তরাল পাতধারকের মোট শক্তির মান নির্ণয় করো, মোট শক্তি। তাহলে আমি তোমাকে সিম্পলভাবে বলছি, ধরে নাও এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে প্রতিটি প্লেটের ক্ষেত্রফল কত? এ। প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। এই প্লেটের ধারণা তোমার আধান কিউ, এখানে মাইনাস কিউ। এবার ওরা যে জিনিসটা বলেছে এখান থেকে, সেটা হচ্ছে গিয়ে কি বলতো এখানে, যে এদের মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র যেটা যাবে, সেই সুষম তড়িৎ ক্ষেত্র কত? সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে তোমার ই।
তাহলে এবার এখানে মোট সঞ্চিত শক্তি কত হবে? মোট সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়ালস টু হাফ অফ, যদি মাধ্যমের পরবর্তী ধ্রুবক থাকে যে বা বায়ু মাধ্যম না থাকে, বায়ু মাধ্যম থাকলে তো কে এর মান 1 হবে, কে এপসিলন নট ইন্টু ই জিরো স্কোয়ার, বা তড়িৎ ক্ষেত্র পাবলো যদি ই জিরো বা ই হয় ই স্কোয়ার ইন্টু ভলিউম। ভলিউম বলতে কত এখানে? ভলিউম বলতে ক্ষেত্রফল ইন্টু ডিস্টেন্স, মানে এই অঞ্চলটার আয়তন। তাহলে এটা কি মোট শক্তি? অ্যাকচুয়ালি হাফ অফ এপসিলন নট ই জিরো স্কোয়ার, হাফ অফ এপসিলন নট ই জিরো স্কোয়ার। এটা কি? যদি প্রতি একক আয়তন আমরা হিসাব করি যে ধরনের এটা মোট শক্তি, তাহলে প্রতি একক আয়তনের যে শক্তি তার নাম শক্তি ঘনত্ব, যেটাকে আমরা বলতে পারি কি হাফ অফ কে এপসিলন নট ই স্কোয়ার। তো আমাদের এটা চাইনি, মোট শক্তি চাই। তাহলে মোট শক্তির এক্সপ্রেশন কী হবে? হাফ অফ কে এপসিলন নট ই স্কোয়ার ইন্টু এডি। তাহলে এখানে কোনটা হবে? এখানে কে নেই, বায়ু মাধ্যমের ক্ষেত্রে হিসাবটা করেছে, কে এর কোথাও নেই। তো এখানে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাফ অফ এপসিলন নট ই স্কোয়ার ইন্টু এডি। দুটি প্লেটের মধ্যে কি আছে দেখো, তবে ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা হবে হাফ অফ এপসিলন নট ই স্কোয়ার ইন্টু এডি। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা বেশ আরও সুন্দর এবং লজিক্যাল, খুব ভালো প্রশ্ন, চিত্র দেখেই বুঝতে পারছি আমরা। দেখো প্রশ্ন এখানে যে জিনিসটা বলেছে, প্রশ্নটা আগে আমাদের বুঝতে হবে। কি বলেছে এখানে? না, প্রশ্ন বলেছে কি বলেছে? একটা চিত্র দেওয়া আছে, 9 ওহম, 6 ওহম, 2 ওহম, এটা একটা ভোল্টেজ দেওয়া আছে। উপরের বর্তনীতে 9 ওহম রোধের জন্য 36 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। তাহলে 2 ওহম রোধের দুই প্রান্তে বিভব কত? এর দুই প্রান্তে বিভব চেয়েছে, যদিও এর মান দেওয়াও নেই, মান দরকারও নেই আমাদের। খুব সিম্পলভাবে আমরা একটা কাজ করার চেষ্টা করছি। ধরে নাও আমি তোমাকে বললাম এই যে বর্তনীটা আছে, এই বর্তনীর এখানে রোধ আছে তো কত? তোমার 9, আর নিচে আছে কত? 6, ঠিক আছে? এবং তার সঙ্গে এখানে আছে কত? 2, এখানে একটা ভোল্টামিটার আছে, কোনো ব্যাপার নেই, মানে ব্যাটারি আছে। এটা 9, এটা 6, এটা 2। এবার প্রশ্ন, এর পাওয়ার কত দিয়েছে? এর পাওয়ার পি ইজ ইকুয়ালস টু, এটা কিন্তু 36 ওয়াট দিয়েছে, ভালো করে দেখো, 36 ওয়াট 9 ওহম রোধের মধ্যে ব্যয়িত ক্ষমতা। এবার আমরা যে কাজটা করব, প্রথমে যে কাজটা করব, আমি এই বর্তনীতে কারেন্ট বের করার চেষ্টা করব, সাপোজ I1, আর এই লাইনে কারেন্ট বের করার চেষ্টা I2। তাহলে এই লাইনে কারেন্ট কত হবে? I ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2। তাহলে আমার প্রথম কাজ কী হবে? I1 বের করা, দ্বিতীয় কাজ হবে I2 বের করা, তৃতীয় কাজ হবে তাদেরকে যোগ করা। যোগ করে যে কারেন্টটা পাবো তার সঙ্গে আমরা যেহেতু এই কারেন্টটা 2 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে, তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স সমান সমান ভোল্টেজ পেয়ে যাবো। তাহলে এটাই আনসার হয়ে যাবে। তাহলে প্রশ্ন প্রথমটাকে আমরা 9 ওহম রোধের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা আমরা দেখব। প্রথম বর্তনী রোধ কত? মানে 9 ওহম রোধের মান 9 ওহম। ওর পাওয়ার কত? ওর পাওয়ার তোমার হচ্ছে 36 ওয়াট। তাহলে ওর ভোল্টেজ কত হবে? না, আমরা জানি পি ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, সো P1 ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। সো এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ P1 R1। দেখো P1 R1 মানে কত? 36 ইন্টু 9, তার মানে 6 ইন্টু 3 মানে 18 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি যে এই দুই প্রান্তের ভোল্টেজ কত? 18। তাহলে যেহেতু সমান্তরাল সমবায়, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ 18। তাহলে আমরা এবার প্রথম যে কাজটা করব, যে I1টা কত? সুতরাং আমরা বলতে পারি যে I1 ইজ ইকুয়ালস টু পি বাই ভি। কেন? পি ইকুয়ালস টু P1 বাই ভি, পি ইকুয়ালস টু VI। সো এখানে পি কত? পি মানে তোমার 36, ভি কত? 18, তার মানে কত? 2 অ্যাম্পিয়ার। একটা পেয়ে গেলাম। দ্বিতীয় কারণ আমরা যে কাজটা করতে পারি, এই নিচের ক্ষেত্রে রোধ কত? R2 ইজ ইকুয়াল টু 6 ওহম। দুই প্রান্তের ভোল্টেজ কত? 18 ভোল্ট, কারণ সমান্তরাল সমবায়। তাহলে I2 কত? I2 অবশ্যই তোমার হচ্ছে গিয়ে ভি বাই R2। ভি কত? ভি তোমার হচ্ছে 18 বাই 6, তার মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে এবার প্রশ্ন, তাহলে বর্তনীতে টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, তার মানে 2 প্লাস 3, তার মানে 5 অ্যাম্পিয়ার। এটা কি কারেন্ট পেলাম, কিন্তু এখানে অ্যান্সার হয়নি।
তাহলে এই 2 ওহম রোধের মধ্যে কত কারেন্ট যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যখন 2 ওহমের মধ্যে যাবে, তাহলে কতটা ভোল্টেজ ড্রপ হবে? তাহলে ভোল্টেজ ড্রপ হবে V is equals to V of 2, V is equals to IR, I ইন্টু ধরুন তোমার R3, সো I কত? I তোমার হচ্ছে গিয়ে 5 ইন্টু 3 মানে R3 মানে 2, তাহলে কত? 10 ভোল্ট। অপশন নাম্বার 10 ভোল্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কি বললাম। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হচ্ছে, যে বর্তনীতে এত রোধের এত ক্ষমতার ব্যয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভি বের করবো, ভি থেকে I1 বের করবো, I1 এবং ভি এর সাহায্যে আমরা I2 বের করবো, I1 I2 কে যোগ করে যে I2 পাবো এবং সেটাকে আমরা 2 ওহম রোধের মধ্যে পাঠাবো, তাহলে আমরা ভোল্টেজটা পেয়ে যাবো। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন যেটা বলেছে, 2 ওহম রোধকে একটি ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যোগ করলে তার মধ্যে প্রবাহ যায় 2 অ্যাম্পিয়ার। ভালো কথা। ওই ব্যাটারির সঙ্গে 9 ওহম রোধ যুক্ত করলে প্রবাহ যায় 0.5 অ্যাম্পিয়ার। তাহলে ওই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? এ তো পাতি বাংলা কোশ্চেন, মানে এর থেকে সহজ কোশ্চেন আশা করাটাই কঠিন। দেখো আমি তোমাকে জাস্ট বিষয়টা দেখাচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, ঠিক আছে? এটা কত ওহম? 2 ওহম। আচ্ছা, এর মধ্যে কারেন্ট কত যাবে? না, কারেন্ট যাবে I1 বা 2 অ্যাম্পিয়ার, কত একটা বলে দেখি। তাহলে এবং ভোল্টেজ কত? ধরুন ভোল্টেজ V বা ভোল্টেজ তুমি E বলতে পারো, তড়িৎচলক বল। অতঃপর আমরা আরেকটা সার্কিট অঙ্কন করছি কি না, এটা একটা ব্যাটারির সঙ্গে আমরা যুক্ত করলাম, যার তড়িৎচলক বল E আছে, অভ্যন্তরীণ রোধ R আছে। R অবশ্য চেয়েছে কত সঙ্গে যুক্ত করো? 9 ওহম মানে রোধের সঙ্গে যুক্ত করো, তখন প্রবাহ মাত্রা কত যাবে? না I2। দেখো এটা তোমরা একবার ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। কি বলেছে? যেটা বলেছে যেটা বলেছে এখানে কি বলতো, যে তোমার 2 ওহম রোধের একটি ব্যাটারির সঙ্গে 2 ওহম রোধকে একটি ব্যাটারির সঙ্গে যদি আমরা যুক্ত করি, 2 ওহম ব্যাটারির সঙ্গে যুক্ত করি, তাহলে প্রবণতা কত আছে? 2। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি এটা বলতে পারি যে 2 অ্যাম্পিয়ার, তো তাহলে এক কাজ করো, I1 ইজ ইকুয়ালস টু V বাই আর বা E বাই ক্যাপিটাল আর বলতে তোমার হচ্ছে 2 প্লাস স্মল আর। আর এখানে I2 কত হবে? I2 ইজ ইকুয়ালস টু E বাই 9 প্লাস স্মল আর। স্মল আরের মান চেয়েছে, I1 এর মান বলছে 2 অ্যাম্পিয়ার আর I2 এর মান বলছে কত? 0.5 অ্যাম্পিয়ার। ব্যাস, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, সিম্পলভাবে হয়ে যাবে। কী করবো আমরা এখান থেকে? আমরা এখানে যে কাজটা করব, যে I1 বাই I2 জাস্ট কেটে গিয়ে কী পড়ে থাকবে? 9 প্লাস স্মল আর বাই 2 প্লাস স্মল আর। এটা মানে 2, এটা মানে 0.5, তার মানে 20/5, তাই তো নাকি? দেখো এখানে কী বলেছে, 2 একটা 2 অ্যাম্পিয়ার, একটা 0.5 অ্যাম্পিয়ার, ঠিকই আছে। 2 অ্যাম্পিয়ার 0.5 তাহলে কত আসলো? তোমার হচ্ছে গিয়ে 20/5 মানে 4, 9 প্লাস আর বাই 2 প্লাস আর, তার মানে কত? 8 প্লাস 4R ইজ ইকুয়ালস টু 9 প্লাস আর। সো 3R ইজ ইকুয়ালস টু 1, আর ইজ ইকুয়ালস টু 1/3। সো অভ্যন্তরীণ রোধের মান কত হবে? 1/3 ওহম। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। পরবর্তী কোশ্চেন যেটা বলেছে, খুব সিম্পল কোশ্চেন, এখানে বুঝতে হবে তোমাকে। একটি তাপযুগ্মে নিরপেক্ষ তাপমাত্রা। আচ্ছা, নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে যখন কোনো একটা তাপযুগ্ম বা থার্মোকাপল নিরপেক্ষ বা নিউট্রাল টেম্পারেচারে আসে বা ইনভার্সন টেম্পারেচারে আসে, তখন কিন্তু তড়িৎচলক বলে কোনো পরিবর্তন ঘটে না, তড়িৎচলক বল ধ্রুবক থাকে। তাহলে একটি তাপযুগ্মে নিরপেক্ষ তাপমাত্রায় প্রতি মানে একক তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎচলক বলে মান কত? বৃদ্ধিতে তো হবেই না, শূন্য হবে, কারণ তড়িৎচলক বল ধ্রুবক থাকে। একটা মাথায় রাখবে একটা জিনিস, যদি এটা কোনো ক্যালকুলেশন না, কন্ডিশন। ন্যাচারাল টেম্পারেচার যখন থাকবে, তখন কি তড়িৎচলক বল কী হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে যদি এই নিরপেক্ষ কন্ডিশনে তড়িৎচলক বলের আমরা পরিবর্তন দেখি, পরিবর্তন দেখলে সেটা কত হবে? শূন্য হবে। তড়িৎচলক বলে কোনো পরিবর্তন ঘটে না, তার মানে এখানে যেটা অ্যান্সার হবে শূন্য হবে। একটি তাপযুগ্মে নিরপেক্ষ তাপমাত্রায় প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে
চেঞ্জে তোমার হচ্ছে কি তড়িৎচলক বলের কোনো পরিবর্তন হবে না বা বৃদ্ধির হার কত শূন্য হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেনটা বেশ সুন্দর, বলতে গেলে এটা জেইই বা নিট বা এরকম কোনো কম্পিটিটিভ লেভেলের পরীক্ষা স্পেশালি চাকরির জন্য তো খুবই ভালো প্রশ্ন। এখানে স্টুডেন্টরা বা কম্পিটিশনরা যেটা ভুল করবে ম্যাক্সিমামরা এই √2 ইন্টু এফ এই অপশনটা দেবে, কিন্তু অ্যান্সার হবে -√2 ইন্টু এফ। আমি কারণগুলো বলে দিচ্ছি। একটি পরিবাহী তারকে বাকি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলো। এটিকে এবি বরাবর ক্রিয়াশীল একটি সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে বিসি বাহুর উপর ক্রিয়াশীল বলের মান হয় এফ। তাহলে এসি বাহুর উপর ক্রিয়াশীল বলের মান কত? একদম খুব সিম্পলভাবে তোমাকে বলছি, দেখো কোশ্চেনটা তুমি আরেকবার পড়ো, দেখো না, একটা এবিসি একটা ত্রিভুজ আছে, একটা বাহু আছে যেটাকে আমরা এবিসি ত্রিভুজের মধ্যে রাখলাম। এমনভাবে চৌম্বক ক্ষেত্র এমন করে রাখলাম যাতে এবি বরাবর চৌম্বক ক্ষেত্র আছে সেদিকেই চৌম্বক ক্ষেত্র রাখবো। আর তাহলে বিসি বাহুর উপর চৌম্বক বলের মান এফ, তাহলে এসি বাহুর উপর চৌম্বক বলের মান কত হবে? তাহলে আমি তোমাকে সিম্পলভাবে বলছি, ধরে নাও আমরা এখানে একটা চৌম্বক ক্ষেত্র নিলাম, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র নিলাম, কোন দিকে যাচ্ছে না, ধরে নাও তোমরা হচ্ছে এদিকে বি বরাবর। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, আমরা কিন্তু এখানে একটা কি বলবো, ওই একটা ত্রিভুজ অঙ্কন করলাম। কিরকম ত্রিভুজ? না এরকম একটা ত্রিভুজ। ত্রিভুজ তো নয়, একটা আমরা ওই তারকে বাকি নিলাম কি এ বি সি বরাবর। এটা কিরকম? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু এটা কোন 90 ডিগ্রি, তাহলে এটা 45, এটা 45 ডিগ্রি। তাহলে এবার প্রশ্ন যে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী মানে কোণ কত? মধ্যবর্তী কোণ কিন্তু 135 ডিগ্রি। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এইটা কোন, এইটা বাহু তো এটা 45 ডিগ্রি। ঠিক বলেছো তুমি। যখন এটা অ্যান্টিক্লকওয়াইজের ব্যাপার থাকে, চৌম্বক ক্ষেত্রের এইদিকে যখন আমরা এইরকম একটা পয়েন্ট হিসেব করব, তখন এই কোণটাকে আমরা থিটা বলি। তাহলে এটা কি, এটা ঘুরতে 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 এরকম হয়েছে, অ্যাঙ্গেলটা কিন্তু 135 ডিগ্রি হয়ে গেছে। তার মানে মেইন কথা হচ্ছে কি, অ্যাঙ্গেলটা আমরা সবসময় চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে অ্যাঙ্গেল সবসময় এই দিকে নয় এই দিকে হিসাব করব। তোমার হচ্ছে কি এই বাহুটার সাপেক্ষে হিসাব হবে। এই বাহুটা ঘুরে গিয়ে যদি ওই দিকে যায়, এই বাহুটা ঘুরে যদি ওই দিকে হয়ে যায়, মানে এটা যদি এরকমটা হতো তাহলে ব্যাপারটা কি আসতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম এই কোণটা, ঠিক আছে? কিন্তু এই এরকমটা হতো, তার মানে এই কোণটা বলতাম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে। কিন্তু এটা ঘুরে গিয়ে এরকমটা হয়েছে, অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে বেড়ে গেছে। তো মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে কোণ কত? 135 ডিগ্রি। এবার প্রশ্ন, চৌম্বক বলের এক্সপ্রেশন কি? চৌম্বক বলের এক্সপ্রেশন কোনো চৌম্বক ক্ষেত্রে যখন আমরা রাখবো, সেখানে চৌম্বক বলের এক্সপ্রেশন এফ ইজ ইকুয়ালস টু আই এল ক্রস বি। সে আই এল ক্রস বি যাই হোক না কেন। তাহলে যখন আমরা এই পয়েন্টে এই বাহুতে চৌম্বক বল কত হবে? এই তোমার হচ্ছে চৌম্বক বল কত? তোমার হচ্ছে গিয়ে এফ, এফ। তাহলে F1 সমান সমান এফ, ওরা বলে দিয়েছে সেটা কত হবে? আই এল বি সাইন 90, কারণ এর সঙ্গে এটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। তাহলে কস সাইন 90 মানে কত? সাইন 90 মানে 1, তার মানে আই বি এল, যেটাকে আমরা এফ বলতে পারি। দুঃখের বেশি এখন কত হবে, যদি এখন আমরা F2 বলি, তাহলে F2 কত হবে? আই ইন্টু এল ক্রস বি। তার মানে আই এল বি সাইন 135। 135 মানে কত? মাইনাস 1/√2 ট্যান, তোমার হচ্ছে গিয়ে সাইন 135 মানে 1/√2, তোমার হচ্ছে এটা কত আসবে? তোমার 1/√2 ইন্টু আই বি এল। তাহলে এবার প্রশ্ন, নতুন মান কত হবে? নতুন মান যদি আমরা বলি, বলে F2/F1, সেক্ষেত্রে কত হবে? F2/F1, F2 মানে কত? -1/√2, F2/F1 1/√2 ইন্টু IBL, আর এটা কত? জাস্ট IBL। সো IBL কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? সো F2 ইজ ইকুয়ালস টু -F/√2। আচ্ছা, এটা F/√2 না, -√2 হবে। হ্যাঁ, তো এটা কত আসলো? এটা এখানে যেটা আসলো তোমার বিষয়টা, যাই হোক, এটাকে তোমরা এইভাবে না দেখে সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বলে দিচ্ছি,
এখানে মেইন কথা, এই বাহুতে যদি ক্রিয়াশীল বল এফ হয়, তার এই দিকে উপাংশ কত থাকবে 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 45 ডিগ্রিতে তোমার হচ্ছে কতটা চেঞ্জ হবে, এটা তো 1 হয়, এটা 1 হয়, তাহলে এটা √2, তার মানে √2 গুণ বেড়ে যাবে। মেইন কথা আমরা জানি যে এই বাহুটার মান যদি 1 হয়, এই বাহুটার মান যদি 1 হয়, তাহলে এই বাহুতে মান কত হবে √2। তাহলে এখানে যদি ফোর্স এফ হয়, তাহলে এখানে ফোর্স কত হবে √2 গুণ বেড়ে যাবে, মানে √2 ইন্টু এফ, কিন্তু এখানে 135 ডিগ্রি ক্ষেত্রে কত আসবে -√2। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, √2 ইন্টু এফ। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেনটা অত্যন্ত লজিক্যাল কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। এটা চৌম্বক ক্ষেত্র সম্পর্কে ধারণা না থাকলে আবার হবে না। 4টি ভিন্ন ভিন্ন উপাদান দ্বারা গঠিত ABCD 4টা হালকা রড আছে, যাদের একটি দড়ি থেকে ঝুলানো আছে প্রত্যেকটা দণ্ডকে। একটি চুম্বক দণ্ডকে, একটি দণ্ড চুম্বক প্রত্যেক রডের কাছে নিয়ে আসা হলো, এবং আমরা যে ঘটনাগুলো দেখব যে এ রডটি ক্ষীণভাবে বিকশিত হলো, বি রডটি ক্ষীণভাবে আকর্ষিত হলো, সি রডটি তীব্রভাবে আকর্ষিত হলো, ডি রডের কোনো প্রভাব হলো না। তাহলে কোনটি হবে? তাহলে এ রড মানে চৌম্বক পদার্থ নয়, বি রড তোমার হচ্ছে গিয়ে পরাচৌম্বক পদার্থ, সি রড তোমার হচ্ছে গিয়ে তিরস্চম্বক পদার্থ, আর ডি রড তোমার হচ্ছে গিয়ে অয়স্চম্বক পদার্থ। মানে কোনটা হবে আর কি অপশনগুলো? আমরা সিম্পলভাবে একটা জিনিস জানার চেষ্টা করছি আগে। ধরে নাও এটা একটা দড়ি আছে, এই দড়ি থেকে আমরা 4টে রডকে ঝুলিয়ে রেখেছি। এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে। দড়ি থেকে আমরা 4টে রডকে ঝুলিয়ে রাখলাম, অবশ্যই ভিন্ন উপাদান ধরে। এই রডটার নাম এ, বি, সি, ডি। এবার সবথেকে ইন্টারেস্টিং বিষয়, আমি আর একটা রড মানে রড নিলাম, যেটা চৌম্বক ক্ষেত্র নিলাম, চৌম্বক দণ্ড। সেই চৌম্বক দণ্ডটাকে এটা ম্যাগনেট টেনে আমরা এর কাছে নিয়ে আসলাম, তাহলে কি এ হালকা বিকশিত হচ্ছে, এ হালকা আকর্ষিত হচ্ছে, এ প্রবলভাবে আকর্ষিত হচ্ছে, এর কোনো প্রভাব ঘটছে না। একটা কথা মাথায় রাখবে, কোনো পদার্থ যদি চুম্বক দ্বারা দুর্বলভাবে বিকশিত হয়, তাহলে সে তিরস্চম্বক পদার্থ। ক্ষীণভাবে আকর্ষিত তাহলে সে পরাচম্বক পদার্থ, আর প্রবলভাবে আকর্ষিত তাহলে সেটাকে অয়স্চম্বক পদার্থ। কিছুই না হয় তাহলে সে চৌম্বক পদার্থই নয়, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নয়, তার মানে চৌম্বক দ্বারা প্রভাবিত হয় না, তাহলে এটা চৌম্বক পদার্থ নয়। যদি এরকম অপশন থাকে, তাহলে ABCD আমাকে আগে জানতে হবে, কী কী বলে যাবো। তাহলে এই রড চৌম্বক পদার্থ নয়। এই রড চৌম্বক পদার্থ কী করে নয়? এই রড তো তোমার হচ্ছে কি তিরস্চম্বক, তাহলে ABD নয়, তো এই অ্যান্সারটা হবে না। কি বলছে? বি রড পরাচৌম্বক পদার্থ, ঠিক আছে, পরাচৌম্বক পদার্থ, হালকা আকর্ষিত হচ্ছে। সি রড তোমার হচ্ছে অয়স্চম্বক, সি থেকে বলছে তিরস্চম্বক, তাহলে তিরস্চম্বক তো তোমার এটা, তাহলে সি হবে না। আমি প্রথমে ভালো ভালো করে সব বলছি, এটা তিরস, এটা মানে পরা, এটা অয়স, এটা তোমার হচ্ছে কোনো চম্বক নয়। তিরস্চম্বক, পরাচম্বক, অয়স্চম্বক। দেখবে এখানে বি পয়েন্ট শুধু মানে বি দাগের প্রশ্নটা মিলছে, বি রডটি পরা, সি রড এটা অয়স্য হওয়ার কথা ছিল, কিন্তু তিরস, আর হচ্ছে এটা কোনো চম্বকে নয়, এটা আবার অয়স বলেছে। মেন কথা হচ্ছে বি দাগের প্রশ্নের অ্যান্সারটা হবে, সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে বি রডটি কি হবে? পরাচম্বক পদার্থ। এবার কি বলেছে কোশ্চেন? এবার আমাদের যে কোশ্চেনটা রয়েছে অত্যন্ত সহজ এবং খুব সুন্দর কোশ্চেন। কি বলেছে? যে কোনো জায়গায় সুষম তড়িৎ ক্ষেত্র এবং সুষম চৌম্বক ক্ষেত্র একই দিকে ক্রিয়াশীল হতেই পারে, মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একই দিক বরাবর রয়েছে, এবং একটি ইলেকট্রনকে ওই অঞ্চলে এমনভাবে নিক্ষেপ করা হলো যাতে ইলেকট্রনের গতিও ওই একই দিকে ঘটে। তাহলে ইলেকট্রনটার কি হবে? বেগ বাড়বে, কমবে, প্রথমে ডানে পরে বামে, প্রথমে বামে পরে ডানে, মানে কি ঘটবে আর কি। এই লজিক্যাল কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে না পারো না, তাহলে তোমাকে পাস করতে হবে না। ধরে নাও তর্কের ক্ষেত্রে আমি তোমাকে বললাম এইদিকে কি যাচ্ছে? তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র ই। দ্বিতীয়ত আমি তোমাকে বললাম এইদিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি। কোন দিকে আছে? একই দিকে আছে, কোশ্চেনে বলাই আছে, এইদিকে বি। তৃতীয়ত আমি তোমাকে বললাম যে এখানে আমি একটা কি পাঠাবো? ইলেকট্রন পাঠাবো, একটা ইলেকট্রন। কোন দিকে পাঠাবো? ওই দিকেই পাঠাবো। তাহলে এবার এই ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলটা এবার কি হবে? ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলটা কি হবে? এই যে ইলেকট্রন রেখেছি, ইলেকট্রন যদি এদিকে যায়, ক্রিয়াশীল বল কি হবে, মানে ইলেকট্রনের গতিবিধি কি হবে? প্রথম কথা হচ্ছে গিয়ে ইলেকট্রনটা একটি আধান, আধানের সঙ্গে
শুধু একটা স্থির আধানকে যদি আমরা রেখে দেই বা আধানের মানে চৌম্বক ক্ষেত্র বরাবর আধানের কোনো মানে চৌম্বক ক্ষেত্র বরাবর আধানকে রাখলে তার উপর কোনো প্রভাব পড়ে না। কেন পড়ে না? তার কারণ আমরা তো চৌম্বক বল জানি, ভালো করে জানি যে চৌম্বক বল F ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখানে থিটার মান 0, তাহলে 0 মানে কি এখানে কোনো চৌম্বক বল দ্বারা প্রভাবিত হবে না। ইলেকট্রন যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্র রাখি, চৌম্বক ক্ষেত্র বরাবর পাঠিয়ে দেই, বেগেই পাঠিয়ে তাহলে তার বেগের পরিবর্তন হবে না, তার কারণ চৌম্বক ক্ষেত্র দ্বারা সে প্রভাবিত হয় না। দ্বিতীয়ত সে কিন্তু তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় F ইকুয়ালস টু কিউ ই, কারণ শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র থাকলেই সে গতিশীল হবে। কিন্তু দুঃখের বিষয় কোনো একটা আধানকে যদি আমরা ধনাত্মক আধানকে রাখতাম তাহলে কি এইদিকে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে মানে কি নিশ্চয়ই দিকে কোথাও পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে। কিন্তু আমরা যে আধানটা দিলাম সেটা ঋণাত্মক এবং ইলেকট্রন, তাহলে কি সে উল্টো দিকে আসার চেষ্টা করবে। তার মানে তার কি বেগ আস্তে আস্তে কি কমবে, কারণ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে চলবে, তাহলে বেগ আস্তে আস্তে কমবে। মানে মেইন কথা হচ্ছে গিয়ে সে কি হবে, ইলেকট্রনটা কি মানে বিপরীত দিকে আসবে, মানে তার কি বেগটা আস্তে আস্তে কমবে এবং সে কি হবে মানে তোমার হচ্ছে মন্দন ঘটনা ঘটবে। তখন কি বলেছে, ইলেকট্রন গতিবেগ কি কমে যাবে। তাহলে অপশন নাম্বার তোমার হচ্ছে গিয়ে সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, মানে এটা যে মানে অত্যন্ত লজিক্যাল কোশ্চেন, লজিক ছাড়া তুমি এখানে কিন্তু অ্যান্সার করতে পারো। দেখো কত বড় কোশ্চেন আছে, এটা পিকচার দিয়ে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটার তোমার হচ্ছে গিয়ে অ্যান্সার 4টে পিকচার আছে, কোন পিকচারটা হবে। এটা অবশ্য তোমাদের ক্লাস 12-এর বইয়ের ছায়া প্রকাশনীতে খুব সুন্দরভাবে মানে আছে কোশ্চেনটা, কিন্তু অ্যান্সার সুন্দরভাবে নেই অবশ্য, টেস্ট পেপারে অ্যাভেলেবল আসে। কি বলছে যে একটা তড়িৎ ক্ষেত্র এবং এদিকে প্রবাহ মাত্রা, এদিকে কারেন্ট সময়। উপরে লেখচিত্রটি একটি তড়িৎ কুণ্ডলীর বা কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই এবং সময় লেখচিত্রে প্রকাশ করা আছে। তাহলে নিচের লেখচিত্রটি তার মধ্যে আবিষ্ট তড়িৎচলক বল এর সঙ্গে এবং সময়ের সঙ্গে কোনটাকে প্রকাশ করছে। তাহলে ই বাই টি এর লেখা যদি এটা হয়, সরি আই বাই টি এর লেখা যদি এটা হলে, তাহলে ই বাই টি এর লেখা যদি নিচের কোনটা হবে, এটা হবে নাকি বি হবে না সি হবে না ডি হবে, কোনটা? এটা হচ্ছে পয়েন্ট। আমাকে কয়েকটা ক্যালকুলেশন আগে করতে হবে এটা এটা জানার জন্য। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে, দেখো আমি তোমাকে ধাপে ধাপে বলছি। প্রথমে জিরো থেকে T/4 পর্যন্ত যখন সময়, মানে যখন আমরা কি জানি তড়িৎচলক বলের সম্পর্কিত কারেন্টের এক্সপ্রেশন কি, ই ইজ ইকুয়ালস টু মাইনাস এল ডিডিটি অফ আই। এটা ফার্স্ট পয়েন্ট, এটা আমাদের সূত্র। দ্বিতীয় পয়েন্ট কন্ডিশন নাম্বার 1, 4টে কন্ডিশন আছে। যখন সময় 0 থেকে স্টার্ট করে T/4 পর্যন্ত আমরা দেখব, তখন ই এর মানটা কি, মানে তোমার হচ্ছে আই এর মানটা কি বলতো, আই এর মানটা কিন্তু এখানে পজিটিভ, কারণ দেখো পজিটিভ বাট কনস্ট্যান্ট, কারণ এখানে দেখো টাইমের সঙ্গে কারেন্টের যে গ্রাফটা আছে সেই মানটা কি পজিটিভ বাট কনস্ট্যান্ট। দেখো এখানে এই মানটা কিন্তু পজিটিভ বাট কনস্ট্যান্ট। এবার তো তোমাকে প্রশ্ন করা যেতে পারে, তাহলে এই পজিশনে কি আই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এবার প্রশ্ন করতে পারি ডিডিটি অফ আই সমান কি, তাহলে ডিডিটি অফ আই সমান সমান 0। তাহলে ডিডিটি অফ আই সমান সমান 0 যদি হয়, না 0 হবে কেন, আইটা কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে তাহলে ডি, এটা কনস্ট্যান্ট নয়, এটা একটা স্লোপ, তাহলে ডি আই বাই ডিটি এই স্লোপটা কনস্ট্যান্ট। সরি এখানে আমি একটু বললাম, হ্যাঁ আইটা তোমার হচ্ছে এদিকে আই বাড়ছে এদিকে টি বাড়ছে, তাহলে যদি থিটা এখানে চেঞ্জ হচ্ছে না, তার মানে কি এই স্লোপটা বা নতিটা কি কনস্ট্যান্ট। তাহলে এটা কি কনস্ট্যান্ট বা পজিটিভ, মাত্রা পজিটিভ। তাহলে এবার প্রশ্ন যদি করা হয় বলো তো এখানে ই কত, সো ফাইনালি বলতে পারি ই ইজ ইকুয়ালস টু মাইনাস কনস্ট্যান্ট, মানে এই ডিডিটি অফ আই কনস্ট্যান্ট নয়, এখানে আই পরিবর্তনশীল, এখানে এই মানটা কনস্ট্যান্ট বা পজিটিভ, এটা পজিটিভ এবং কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় এবং পজিটিভ হয়, তাহলে আলটিমেটলি ই এর মান কি আসলো, নেগেটিভ। একটা পয়েন্ট ভালো বোঝার চেষ্টা করো, তুমি যদি একটা কন্ডিশন বুঝতে পারো বাকি কন্ডিশনগুলো সহজে বোঝানো যাবে। আমি তোমাকে লেখছে দেখাচ্ছি, এখানে আই এইদিকে এদিকে টি, তাহলে সময়ের সঙ্গে কারেন্ট কিন্তু বাড়ছে এবং স্থির হারে বাড়ছে, মানে সময় বাড়লো কারেন্ট বাড়লো, সময় বাড়লো কারেন্ট বাড়লো, সময় বাড়লো কারণ সমহারে বাড়ছে। তাহলে সম সমহারে তো সমত্বরণ বলা যেতে পারে, মানে সমত্বরণ সমহারে বাড়ছে। তাহলে এবার এই আইটা সময়ের সঙ্গে যে আই ডিডিটি অফ আই, এটা কিন্তু মানে তোমার হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে স্লোপ বলতে পারে কারণ থিটার মান তো চেঞ্জ হচ্ছে না।
তাহলে কনস্ট্যান্ট এটা কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট, যেহেতু আমরা জানি ই ইকুয়ালস টু মাইনাস এল ডিটি বাই, এইটা পজিটিভ হলে তাহলে ই এর মানটা কিন্তু আলটিমেটলি মাইনাস নেগেটিভ হবে। তার মানে তাহলে আমরা বলতে পারি ইটা কনস্ট্যান্ট বাট নেগেটিভ। তাহলে এখানে দেখো তো প্রথমে কোন অপশনটায় তোমার এখানে আসছে, প্রথমে দেখো এই পার্টটা হবে না, কনস্ট্যান্ট আছে বাট পজিটিভ আছে। দ্বিতীয় অপশনটি হচ্ছে কনস্ট্যান্ট বাট নেগেটিভ। তার মানে আমরা প্রথমেই বলতে পারি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ এখানে ই এর মান বলছে ই এর সঙ্গে টি, তাহলে ইটা নেগেটিভ বাট কনস্ট্যান্ট কতক্ষণ পর্যন্ত, 0 পর্যন্ত, টি টি বাই পর্যন্ত। আচ্ছা এটা নয় বুঝতে পারলাম না, পরে আর একটা স্টেপ দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। স্টেপ নাম্বার 2 কি বলেছে দেখো, এবার কিন্তু আইটাই স্থির, আইটা চেঞ্জ আগে সময়ের সঙ্গে সময়টা চেঞ্জ হতো, এবার কিন্তু আইটাই কনস্ট্যান্ট। কখন, যখন সময় টি বাই 4 থেকে সময় যখন টি বাই 2 পর্যন্ত আমরা যাব, তখন কিন্তু আই কিন্তু এবার ফিক্সড, আই কিন্তু ফিক্সড। আই যদি ফিক্সড হয় তাহলে ডিডিটি অফ আই কিন্তু এবার 0। তার মানে কি এবার আমরা ইটাকেও 0 বলতে পারি, তাহলে ইটা কিন্তু 0 হবে। তাহলে দেখো আমরা যে সেকেন্ড গ্রাফটা বলছি সেখানে কিন্তু এই পার্টটা প্রথমে নেগেটিভ দিকে কনস্ট্যান্ট, তারপরে কিন্তু টি বাই 4 থেকে শুরু করে টি বাই 2 পর্যন্ত কিন্তু এটা কিন্তু 0 আছে, ই এর মান কিন্তু 0 লেভেলে আছে। দেখো এরপরে এটা 0 আছে কিন্তু এটা তোমার ফিক্সড নয়, এখানে কিন্তু 0 আছে কিন্তু প্রথমে এটা উল্টো দিকে আছে। তুমি একই রকমভাবে বাকি ক্যালকুলেশন করে দেখবে তাই আসবে। আচ্ছা আমি তোমাকে আরেকটা স্টেপ দেখাচ্ছি, 3 নম্বর স্টেপে টি বাই 2 থেকে 3 টি বাই 4, এবার নেগেটিভ। তার মানে কি এই মানটা কিন্তু মানে কনস্ট্যান্ট হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে, তাহলে পরবর্তী যে গ্রাফটা এখানে হবে অ্যান্সারটা এটা কিন্তু পজিটিভ দিকে আছে। সো আমরা বলতে পারি অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাকে একটু বুঝে নিতে হবে, কারণ এত কিছু ক্যালকুলেশন তো আমরা একটা ভিডিওতে করতে পারি না, তাহলে ভিডিওর লেন্থ কত হবে তোমরা বুঝতেই পারছো। আচ্ছা আমরা এই দুটো কোশ্চেন আলোচনা করে ছেড়ে দিচ্ছি, তাহলে এই পেজের কোশ্চেন আমাদের থাকবে না, পরবর্তী পেজে আমরা যাব। একটি এসি বর্তনীতে বর্তনীর মধ্য দিয়ে পরিবর্তী প্রবাহ মাত্রা কত, পরিবর্তী তড়িৎচলক বল দিয়েছে কত, 200√2 সাইন 100t, এটা প্লাস নয় 100t ভোল্ট ক্রিয়াশীল। তাহলে ওই বর্তনীতে 1 মাইক্রোফ্যারাড একটি ধারককে যুক্ত করা হলে তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বর্গমূলের মান কত, মানে আইআরএমএস চেয়েছে। আইআরএমএস চেয়েছে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, প্রথমে রেকর্ডগুলো নিতে পারি। রেকর্ডগুলো কি কি আছে, রেকর্ডগুলো যেটা আছে তোমরা দেখো, V0 দেওয়া আছে কত, V0 বা E0 বলতে পারি 200√2 ভোল্ট। ওমেগা কত দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে 100 রেডিয়ান পার সেকেন্ড, কারণ 100t। আর ধারক কত কত দেওয়া আছে না 1 মাইক্রোফ্যারাড, বা আমরা বলতে পারি 10⁻⁶ ফ্যারাড। তাহলে কি চেয়েছে, আইআরএমএস চেয়েছে। তাহলে আমরা কি করব, আইআরএমএস চেয়েছে মানে আমরা এখানে যে কাজটা করব, সো এখানে একবারে লিখব আইআরএমএস সমান কি, আইআরএমএস সমান সমান I0/√2। ঠিক আছে, 1/√2 আমি রাখলাম। এবার আই সমান সমান কি, V/R, তাহলে এটাকে V0/R বলতে পারি। এখানে আর বলতে কি 1/ωc, জাস্ট মান বসিয়ে দাও, 1/√2 ইন্টু V0ωc/V0ωc। তাহলে এক কাজ করো, 1/√2 থাকলো ইন্টু V0 মানে কত, এখানে V0 মানে 200√2, ওমেগা কত 100, ইন্টু সি কত 10⁻⁶। তাহলে দেখো √2 কেটে গেল, 100 ইন্টু 200 ইন্টু 10⁻⁶, তাহলে কত 100 ইন্টু 200 মানে কত, আমরা বলতে পারি 2 +4 ইন্টু 10⁻⁶। তাহলে আমরা বলতে পারি 2 10⁻², বা এত কি, এত অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার করতে গেলে কি করতে হবে আমাকে, এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে কি 20 মিলি অ্যাম্পিয়ার হবে, 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি এটা আনসার কত, কোনটা অপশন কি উত্তর হবে, হয় 2 10⁻² অ্যাম্পিয়ার নতুবা 20 মিলি অ্যাম্পিয়ার। কত উত্তর আছে এখানে, সো 20 মিলি অ্যাম্পিয়ার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে এটা ফাইনালি আমরা দেখে নেই। দেখো বলেছে এখানে যে একটি এসি তড়িচালক বলকে একটি বর্তনীতে প্রয়োগ করা হলো, যেখানে বর্তনী রোধ আর আবেশকের রোধ আবেশ এল শ্রেণী সংযুক্ত, আর রোধক এবং আবেশকের উভয় রোধ কত, প্রত্যেকের রোধ 3 ওহম করে। তাহলে বর্তনীতে বিভব প্রবেদন তড়িৎ প্রবাহের মধ্যে দশা কোণের পার্থক্য কত হবে।
খুব সিম্পল বিষয়, আমরা জাস্ট তোমরা যারা এই সম্পর্কে তো খুব ভালো জানো, তা খুব ভালোভাবে জানবে যে এইদিকে ধরুন তোমার একটা আর আছে, তার সঙ্গে একটা এল আছে, এটাকে আমরা যুক্ত করলাম। সেক্ষেত্রে দেখবে আর এবং এল বর্তনীতে কারেন্টের সঙ্গে, এদিকে যদি আমরা কারেন্ট বলি, হ্যাঁ, এদিকে আমরা যদি এদিকে বিভব বলি, এবং কারেন্টটা কি দশাকোণে পিছিয়ে থাকে। কতক্ষণে পিছিয়ে থাকে সেটা জানি না। তাহলে এটা কত? এটা আর। এটা কত? এটা ওয়ান বাই ওমেগা এল। তাহলে এই কোণটা কত? দশাকোণটা চেয়েছে। খুব সিম্পলভাবে আমরা বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সো ওমেগা এল বাই আর। দুঃখের বিষয় ওমেগা এল এর মান কিন্তু 3 ওহম বলেছে, আর এর মানও কিন্তু 3 ওহম বলেছে, তাহলে 1। তাহলে ট্যান 45 ডিগ্রি, সো থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি বা পাই বাই 4। তার মানে এখানে শূন্য তো হবে না, দশাকোণের পার্থক্য কত হবে? দশাকোণের মান হবে তোমার হচ্ছে গিয়ে পাই বাই 4। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সো এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাসের আপডেট। আমি তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, বারবার বলি, তোমরা কেন জানি না শোনো না। আমি হয়তো তোমাদের ভালো তথ্য দিচ্ছি না, এটা হতে পারে, বা আমি তোমাদের বোঝাতে পারছি না, এটা হতে পারে। তোমরা আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা বুঝতে পারছো আমি কতগুলো ইনফরমেশন দিচ্ছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে আপকামিং এক্সামে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।